আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করলে তাতে ব্যর্থ হয়। পরে বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার অব্যাহত অপতৎপরতার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ নামে কর্মসূচির ঘোষণা দিয়ে বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এদিকে রাতে ধানমন্ডির সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কায়কোয়াত মাহমুদ এবং নাহিদ প্রিন্সকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। এভাবেই এসকেভেটর মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির স্মৃতিচিহ্ন। রাত গভীর হওয়ার সাথে সাথে ধ্বংসযজ্ঞ আরও বাড়তে থাকে। মধ্যরাতে নিয়ে আসা হয় বুলডোজার। এরপর একে একে ভাঙা হয় শেখ মুজিবের বাড়িসহ তার প্রতিকৃতি ও আশেপাশের স্থাপনা। এর আগে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভবনে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা মিছিল ও স্লোগান দিয়ে বাড়ির দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে তাদের কয়েক দফা ধস্তাধস্তি এবং খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে গেলে বিক্ষোভকারীরা বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে। ভোর পেরিয়ে গেলেও সেটি এখনও শেষ হয়নি। এ সময় বিক্ষোভকারীরা হাসিনাকে দেশে এনে শাস্তির দাবি জানিয়ে ভারতের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এদিকে রাত 11:30টার পর ফায়ার সার্ভিস জানায় ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও অগ্নিকাণ্ডের ঘটনার কথা। মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর প্রতিবাদে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দেয় জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে পরিচিত কয়েকটি প্ল্যাটফর্ম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে খুলনার শেখ বাড়ি, বরিশালে আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ এবং কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে আগুন ও ভাঙচুর এবং বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতরাতে খুলনার শেরেবাংলা রোডে শেখ বাড়ি খ্যাত সাবেক এমপি শেখ হেলাল, শেখ সালাউদ্দিন জুয়েল এবং শেখ সোহেলের বাসভবনে দ্বিতীয় দফা ভাঙচুর করেছে ছাত্র জনতা। একই রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবের মুরাল ভাঙচুর এবং নগরীর কয়েকজন আওয়ামী লীগ নেতার বাসায় আগুন দেওয়া হয়। এদিকে বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটায় আন্দোলনকারীরা। অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে আগুন এবং এসকেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের বাড়িতেও ভাঙচুর করেছে ছাত্র জনতা। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে দ্বিতীয় দফা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং শেখ হাসিনা হলের নাম ফলক ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা। পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচার যত হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সংস্কারের কথা বলে সব প্রক্রিয়া দীর্ঘায়িত করা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। বুধবার ফেনীর সোনাগাজীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কায়কোয়াত মাহমুদের রিপোর্ট। ২০১৬ সালে বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া ফেনীর সোনাগাজীর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদীদের করা গুম, হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে অনেকে অপরাধে উৎসাহিত হবে। আর বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে
তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন-গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তারেক রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত হলেই শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা পাবে। আর সংস্কারের নামে নির্বাচন বিলম্বের কোনো দুরভিসন্ধি চলছে কিনা এমন প্রশ্নও তার। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তির তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। সকলকে কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশকে বাদ দিয়ে স্বাধীন তদন্ত সংস্থা গঠন, দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। আর দেশকে 4টি প্রদেশে ভাগ করা, রাজধানী ঢাকার জন্য ক্যাপিটাল অথরিটি গঠন, নতুন 2টি বিভাগ প্রতিষ্ঠা, মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা কমানো, জেলা প্রশাসকের পদবি পরিবর্তন এবং উপসচিব তদূর্ধ্ব পদের জন্য প্রশাসন এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তা সমানুপাতিক হারে করার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে 2 কমিশন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী তাদের স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে রাখা সূচনা বক্তব্যে ডক্টর ইউনূস এসব প্রতিবেদনকে জাতি ও পৃথিবীর জন্য ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা। নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। বিচার বিভাগীয় সংস্কার কমিশন মোট 352 পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করেছে, যেখানে মামলা জট কমিয়ে নিয়ে আসা, আদালতের বিকেন্দ্রীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে জনপ্রিয় করা, আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড আদালতের বাইরে রাখা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে, যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদর, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। জনপ্রশাসন সংস্কার কমিশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বেশ কিছু সুপারিশ করেছে, যেখানে নাগরিকদের সেবাপ্রাপ্তি সহজতর করতে বিভিন্ন পর্যায়ে গণশুনানির ব্যবস্থা রাখা, জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠন, সেবা প্রদানের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে রাখা, কুমিল্লা ফরিদপুরকে বিভাগ করা সহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক এই পদবিটি নিয়ে মানুষের মধ্যে নানান ভুল বোঝাবুঝি আছে, সেই জন্য আমরা এটাকে এই দুটি পদবি চেঞ্জ করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার আর উপজেলা কমিশনার, সাব ডিস্ট্রিক্ট কমিশনার করার জন্য প্রস্তাব করেছি। যদি 4টা প্রভিন্স করা যায়, তাহলে আমাদের ধারণা রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে, কারণ ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ একবার বসে গেলে সে হি অর শি ক্যান কন্ট্রোল দি এন্টায়ার কান্ট্রি। ইনফ্লুয়েন্স প্রভিন্স হইলে এটা আমরা মনে করি যে এটা সম্ভব হবে না। একই সাথে সুপারিশ করা হয়েছে বেসামরিক পদগুলোতে প্রেষণে সামরিক কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার জন্য। জ্যেষ্ঠ আমলা নিয়োগের জন্য সুপেরিয়র এক্সিকিউটিভ সার্ভিস প্রতিষ্ঠার সুপারিশ করে সেখানে 5% সরকারি কর্মকর্তা ভিন্ন ব্যক্তিদের নিয়োগের বিধান রাখা হয়েছে। 5% যাতে
বাইরের থেকে বিদেশে আছে কেউ আসতে চায়, তাদেরকে যদি এরকম প্রতিভাবান হয় তাদের যাতে আনা যায়। ডেপুটি সেক্রেটারি লেভেলে আমরা পদোন্নতির ক্ষেত্রে এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি এবং অবশিষ্ট 50% অন্যান্য সকল সার্ভিসের জন্য খোলা থাকবে। কার্যকারিতা না থাকায় জেলা পরিষদ অবলুপ্ত করা এবং মন্ত্রীর পিএস-এপিএস ক্যাডার সার্ভিস থেকে না নিয়ে সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়ার সুপারিশও করেছে জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিশন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাসে অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টি মেলেনি, তবে আশাহত হবার মতো পরিস্থিতিও নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ এবং রাজনীতি নিয়েও। রকনুদ্দিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস পার হয়েছে। টানা 1.5 দশক ক্ষমতায় থাকার পর 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এই সময়ে কি করতে চেয়েছেন আর কি করতে পেরেছেন তারা? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা সহ সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। সন্তুষ্টির অনেক জায়গা বাকি রয়ে গেছে, কিন্তু আশাহত হওয়ার সুযোগ আমি দেখি না। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, যেই শক্তি নিয়ে ওই চ্যালেঞ্জগুলো অন্য কোনো সরকারকে এইরকম শক্তি নিয়ে এবং এইরকম ভঙ্গুর পরিবেশে কিন্তু মোকাবেলা করতে হয়নি। 16 বছরের নিপীড়নমূলক শাসনাবর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মনস্তত্ত্ব হয়ে যায়। তারাই কিন্তু রাস্তায় এই ছাত্র জনতার সাথে মুখোমুখি অবস্থানে ছিল, সেখানে তাদের নৈতিক মনোবল ভেঙে যাওয়ার একটা ব্যাপার আছে। সংস্কার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার, তাই কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বসবে রাজনৈতিক দলগুলোর সাথে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থেই আসলে সংস্কারটা হওয়া দরকার। বলেন শিক্ষার্থীরা রাজনৈতিক দল করতেই পারে, তবে সমর্থন থাকছে না অন্তর্বর্তী সরকারের। যখন কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ না থাকে তখন তারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে সুবিধা পাওয়ার প্রশ্ন তো আসেই না। অন্তর্বর্তীকালীন সরকার যদি তার অংশ না কিন্তু তাকে কেউ সুবিধা দিচ্ছে এরকম ঘটনা ঘটায়, তাহলে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বলবে। তারা সেটা কিন্তু বলেনি, তারা বলছেন যদি। 5 আগস্টের পর থেকে দাবি দেওয়া নিয়ে সড়কে নামছেন অনেকেই। তাদের সাথে সমঝোতা করতে যাচ্ছেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ বিষয়ে কি ভাবছে সরকার? আপনি যদি সরকারের পাঠ হিসাবে দেখেন, আমি বলবো উত্তরটা না, কিন্তু শিক্ষার্থী আন্দোলনকারী হিসেবে তার কিন্তু কিছু মোরাল স্ট্রেংথ আছে, তার একটা নৈতিক অবস্থান আছে। সেই নৈতিক অবস্থানটাকেই সে কাজে লাগাচ্ছে। কারণ আমাদের সরকারটা তো শিক্ষার্থীদের অভ্যুত্থানের ফলেরই একটা সরকার। এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে উত্তরণের যে যন্ত্রণাটা, উত্তরণের যে সময়টা, উত্তরণের যে প্রক্রিয়াটা, এটা তার জন্যই হচ্ছে। বায়ু দূষণ রোধ, বনভূমি উদ্ধার, পলিথিন নিষিদ্ধ ও নদী খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। এই গতিতে চললে কয়েক বছর পর সংকট কেটে যাবে বলেও আশাবাদ পরিবেশ উপদেষ্টার। বাজেট সহ কর্মপরিকল্পনা পেয়েছি। রকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বেসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। গভর্নর ডেভিড বেসলে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং 2020 সালে সিরিয়া, ইয়েমেন এবং আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের অন্যতম। জুলাই বিপ্লবে আহত এবং শহীদদের পরিবার ক্রমেই হতাশ হয়ে যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তাদের জন্য নতুন এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত। বুধবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। দেশের ইতিহাস বারবার বিকৃত হয়েছে এবং যে যার মতো করে রচনা করেছে দাবি করে জামায়াতের আমির 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য আহ্বান জানান। জুলাইয়ের শহীদদের নিয়ে 10 খণ্ডের স্মারক গ্রন্থ উন্মোচন করে তিনি বলেন, সব স্বৈরাচার ফ্যাসিস্টদের একই পরিণতি ভোগ করতে হয়েছে।
আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো হবে। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটার ইতিহাস থাকে না। বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। ব্যক্তি গোষ্ঠীর সুনির্দিষ্ট আদর্শ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতেই নতুন রাজনৈতিক দল গঠিত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর নতুন দলে কেউ যোগ দিতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে বলেও জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এরই মধ্যে রাজনৈতিক দল গঠনের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দলের নাম, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি কী হবে তা নির্ধারণে এবার দেশের সর্বস্তরের জনগণকে মতামত জানানোর আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান তারা। নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এ সময় সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলে থাকা নিয়ে প্রশ্ন ছিল সাংবাদিকদের। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি, এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এসব কুতর্কের মধ্যে যেতে চাই না। এছাড়া শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 2000 মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকায় রাখার জন্য হত্যা করেছে। আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য বজায় রয়েছে জানিয়ে নেতারা বলেন, কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের টিকিট বিক্রিতে সিন্ডিকেট বন্ধ এবং ভাড়া কমানোর দাবি জানিয়েছে প্রবাসী কর্মী এবং রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার সদস্যরা। বুধবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে তারা অভিযোগ করেন, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়াকে সহজ করার পরিবর্তে কঠিন করা হচ্ছে। সৌদি আরবে কর্মী পাঠাতে অনুমতি দিতে সত্যায়নের নতুন নিয়ম করে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বেকায়দায় ফেলেছে। এতে সামনে অভিবাসন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন তারা। এ সময় আরও অভিযোগ করেন, পুনরায় মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে। এমনটা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এসব বিষয়ে প্রবাসী কল্যাণ সচিবের কাছে স্মারকলিপি দেন তারা। সচিব জানান, সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেছে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে। মূলত যুক্তরাষ্ট্র এবং চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর সোনার দাম বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সেফ হেভেনে চাহিদা অব্যাহত থাকার কারণে সোনার দাম বাড়ছে। বুধবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 0.5% বেড়ে $2,855 দাঁড়িয়েছে। আগের সেশনে এই সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ $2,858.12 হয়। একই সময়ে মার্কিন সোনার মূল্য আউন্স প্রতি 0.3% বেড়ে $2,884.60 ছাড়িয়ে গেছে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।